সূত্রের পরিপ্রেক্ষিতে তাপমাত্রা বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং শূন্যতম সূত্রের কথা যখন আমরা বলছিলাম, অর্থাৎ তিনটা বস্তুর মধ্যে দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থার মধ্যে আছে, পরের দুটি বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায়, অর্থাৎ বাকি দুটো বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ব্যাপারটা খুবই সহজ। আমরা ঠিক যেমনটা যখন থার্মোমিটারকে ব্যবহার করি, থার্মোমিটার কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে এসেছে। তাহলে এটা কিভাবে তৈরি করেছে? আমার হয়তো বা জ্বর হয়েছে, তো সেই জ্বর হবার পরে আমার জিহ্বার মধ্যে দেখা গেল যে একটা থার্মোমিটার রাখা হয়েছে। এই যে থার্মোমিটার রাখা হয়েছে, এই থার্মোমিটারের পার্টটায় যখন কিনা টেম্পারেচারের অংশ আসে, ধরলাম এটা হচ্ছে এ, আমাদের প্রথমে যে স্টিলের একটা পার্ট এই জায়গাটায় থাকে সেটা হচ্ছে ধরো সি, এবং ভেতরে পারদ আছে ধরো বি। আমার শরীরের সাথে স্টিলের তাপীয় সাম্যাবস্থা আসবে তাপ গ্রহণ করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমার শরীর থেকে তাপ গেল, এ আর সি সাম্যাবস্থায় আসলো। তারপরে কি আসবে আমরা দেখতে পারবো, এই যে সি আর বি এর কথাও যদি বলি, যে অন্য আরেক ভাবে যে সি আর বি এর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, তখন আমরা বলতে পারবো আমার শরীর এবং পারদ আস্তে আস্তে প্রসারিত হতে হতে তাপীয় সাম্যাবস্থায় থাকার পরে তার আয়তন কতটুকু প্রসারিত হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা তার পার্টটা দেখতে পারি। তাহলে শূন্যতম সূত্র থেকে কিভাবে আমাদের এই স্কেলগুলো ব্যবহার হচ্ছে, আমার এই থিওরিটা পুরোপুরি ক্লিয়ার। সেখানে আমরা ত্রৈধবিন্দুর কথা পড়েছি, এবং স্কেলগুলোর মধ্যবর্তী সম্পর্কগুলোর কথা পড়েছি, এবং রোধ যে ব্যবহার করা হয় সেগুলো আমরা জেনেছি। এখন ব্যাপার হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে এই ফর্মুলাটা অনেকে জাস্ট নর্মালি পড়ে যায়, বাট ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুব কাজে দিবে এই ক্ষেত্রে। কারণ এই ডেল্টা সি, ডেল্টা এফ, ডেল্টা কে, এগুলা কিন্তু আমাদেরকে তার পরিবর্তন বোঝাচ্ছে। কেউ যদি ব্যাপারটা একেবারেই না ধরতে পারো, যেমন ধরো C1/5 ইজ ইকুয়ালস টু F1 ডিভাইডেড বাই 9, ধরো F1 -32/9 এবং K-273 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে ধরো যে কোনো এক নাম্বারে আমরা একটা ইকুয়েশন গঠন করলাম, ইকুয়েশন নাম্বার 1। তারপরে ইকুয়েশন গঠন করলাম অন্যান্য পাঠ দিয়ে, C2/5 F2-32 ডিভাইডেড বাই 9 এবং K2-273 ডিভাইডেড বাই 5। এটা ধরো ইকুয়েশন আমরা 2 গঠন করলাম একটা দ্বিতীয় পার্সপেক্টিভে। তাহলে ইকুয়েশন 2 কে ভাইয়া যদি ইকুয়েশন 1 থেকে ভাগ দেই, দেখতে পারবো C2-C1 চলে আসে। আচ্ছা, C2-C1 ডিভাইডেড বাই 5, এরপরে F2-32 মাইনাস F1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +32, +32 -32 কাটাকাটি চলে যায়, তাহলে থাকবে কত? F2-F1 ডিভাইডেড বাই 9। এরপরে আমরা দেখতে পারি K2-K1 হবে, এখানে -273, আর একটা মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি হয়ে থেকে যায় K2-K1 ডিভাইডেড বাই 5। এই যে পরিবর্তনটা, এই যে পরিবর্তন আর এই যে পরিবর্তন, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাহলে সেই পরিবর্তনটাকে আমরা ΔC/5, ΔF/9 এবং ΔK/5 দ্বারা ইন্ডিকেট করে থাকি। আশা করি এই ফর্মুলাটা অনেকের বইতেও ডিরেক্ট ভাবে বলে দেওয়া নেই, কিছু কিছু বইতে, তাই সেটা ভাইয়া একটু প্রুফ করে দেখিয়ে দিলাম, যারা নতুন আছো তাদের যেন ব্যাপারটা কষ্ট না হয়। তাহলে চলো আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করে ফেলি। এই জায়গাটা দেখাচ্ছে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রির পরিবর্তন হয়েছে, ফারেনহাইট স্কেলের এই পরিবর্তনটা কত সেটা বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফর্মুলাটা একটু লিখি। ফর্মুলাটা জানি ΔC/5 ΔF ডিভাইডেড বাই 9 ΔK। আচ্ছা, আমার তো ক্যালভিন প্রয়োজন হচ্ছে না, তাহলে ক্যালভিন আর লিখছি না। আমার যেহেতু ক্যালভিন প্রয়োজন নেই, আমি ক্যালভিন লিখলাম না, ক্যালভিন স্কেলের কথা বলেনি। এরপরে আমরা যদি চিন্তা করি যে দুটো থার্মোমিটারের কথা, এটা হচ্ছে সেলসিয়াস এবং এটা ধরলাম ফারেনহাইট। আচ্ছা, বলেছে পরিবর্তনের কথা 5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা যদি চিন্তা করি, যখন নিম্ন স্থিরাঙ্কে ছিল, নিম্ন স্থিরাঙ্কে সেলসিয়াস আর এটা ফারেনহাইট হলে, যখন কিনা 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি। তার মানে ভাইয়া যদি বলি যখন সি ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, তখন এফ এর ভ্যালু কত? এফ ইজ ইকুয়ালস টু 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আবার যখন আমরা এখন বলি যে ধরো 0 ডিগ্রি থেকে সে আবার চলে এসেছে 5 ডিগ্রিতে,
5 ডিগ্রিতে। তাহলে 5 ডিগ্রিতে যখন সে চলে আসবে তখন আমাদের ফারেনহাইট স্কেল কততে চলে আসবে? খুবই সহজ, ফারেনহাইট স্কেল আমরা ব্যবহার তখন মানটা ব্যবহার করব। তাহলে C/5 F-32 ডিভাইডেড বাই 9। তাহলে দেখি তো, আমরা যদি এই ক্ষেত্রে বলি, এই যে মানটা সি এর ক্ষেত্রে 5 বসিয়ে দিলাম, 5/5 F-32 ডিভাইডেড বাই 9, তাহলে পেয়ে যাচ্ছি 1 ইজ ইকুয়ালস টু F-32, আর এই 1 কে 9 দ্বারা গুণ করলাম, অতএব F ইজ ইকুয়ালস টু 9 প্লাস 32 ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি 9 আর 2 41 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, 41 ডিগ্রি ফারেনহাইট, সেটা আমরা বুঝলাম। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যখন নির্ধারণ করছি এই যে মানগুলোকে, তখন আমি বুঝলাম যে 0 থেকে 5 পর্যন্ত তার যে পরিবর্তনটা হয়েছে। তাহলে আমি যদি বলি সেলসিয়াস স্কেলে কতটুকু পরিবর্তন হলো, চলে এসেছে 5 ডিগ্রিতে, ছিল 0 ডিগ্রিতে, তাহলে আমি বলবো 5 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কোয়েশ্চেনে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফারেনহাইটের ক্ষেত্রে পরিবর্তনটা কত? ফারেনহাইটের ক্ষেত্রে পরিবর্তন আগে ছিল 32, এখন হয়েছে 41। তাহলে ভাইয়া যদি বিয়োগ দিয়ে দিই, 41 মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 9 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে অ্যান্সারটা। অনেকের ক্ষেত্রে মাথায় আসতে পারে, ভাইয়া এই ম্যাথটা এত আস্তে আস্তে করলেন, এটা তো আমাদের বোঝার জন্য, বাট এটা একটু ফাস্ট করা যায় না? অবশ্যই করা যায় ভাইয়া, যদি একটা শর্টকাট দিয়ে দেই, এটা যদি তুমি করতে করতে পটু হয়ে যাও তখন ব্যবহার করতে পারো। সবসময় শর্টকাটের পেছনে না ঘুরাই ভালো, বাট তুমি যদি করতে করতে পটু হয়ে যাও তখন তুমি এটা ব্যবহার করো। 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যদি তোমাকে বলে, তখন তোমাকে ব্যবহার করতে হবে 9/5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ভাইয়া এখানে বলে দিয়েছি 5 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন। তাহলে শর্টকাটে ভাইয়া যদি বসাতাম 5 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, তাহলে হয়ে যেত 5 × 9 ডিভাইডেড বাই 5। তাহলে কত? 5 এ 5 এ কাটাকাটি, 9 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন। দেখো অ্যান্সারটা পেয়ে গেছো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো ভাইয়া পুরো থিওরি থেকে ক্লিয়ার করলাম, থিওরি দিয়ে ম্যাথ প্রমাণ করলাম, এবং যারা একটু পটু আছো তারা যদি শর্টকাটটা ব্যবহার করতে চাও, তারা এই শর্টকাটটা ব্যবহার করতে পারো। চলো তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত যখন থিওরি সম্পর্কে আমাদের বলে, আমরা জুল সাহেব সম্পর্কে জেনেছি, যিনি আমাদের অনেক সহায়তা করেছেন, এবং আমরা চেয়েছি তোমাকে একটু সহায়তা করতে। অর্থাৎ ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ নিয়ে এখনো দেখা যায় উদ্ভাসে যখন যারা পরীক্ষা দিচ্ছ, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। তো আমি, তমাল ভাই, জামিউল ভাই, আমরাই তো তোমাদের ক্লাসগুলো নেই, তো আমাদের মনে হলো আমরা একটু কষ্ট করতেই পারি তোমাদের জন্য, তাই আমরা একটা ছোট্টখাট্ট এই জিনিস লিখে দিয়ে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমরা পিডিএফটা পেলে সেখান থেকে ব্যবহার করতে পারো, এবং পরীক্ষার আগে সিম্পলি একটু প্রিপারেশন নিতে গেলে এটা তোমার অনেক হেল্প করবে। দেখো, আমরা যখনই বলছিলাম একটা সিস্টেম নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে, আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করছি, এবং তুমি জানো পদার্থবিজ্ঞানে আমরা যে বিষয়টাকে নিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ যাই করছি, সেটা হয়ে যায় আমাদের সিস্টেম, এবং তার চারিপাশে যা কিছুই থাকুক না কেন তাকে আমরা বলে থাকি সারাউন্ডিং। কিছু কিছু বইতে তাকে এনভায়রনমেন্ট বলেও ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ পরিবেশ বলে ইন্ডিকেট করা হয়েছে। এর মধ্যে তুমি যদি তাপ শক্তির প্রদান করো, অর্থাৎ ডিকিউ প্রদান করো, তাহলে তার একটা অংশ তার অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করতে ব্যবহৃত হবে, এবং অপর একটি অংশ তার উপরে কাজ করতে, অর্থাৎ সেই কাজ বলতে আমরা দেখতে পারি তার চাপ, আয়তনের পরিবর্তন, তাই ডিডব্লিউ কে লেখা হয় পিডিভি। ঠিক আছে, এবং আমরা যে কাজ করছি এবং আমরা যে তাপের প্রবাহ করছি, তার মধ্যে সম্পর্কগুলো কিন্তু আছে আমার জুল এবং ক্যালোরির মধ্যে, এবং জে এর ভ্যালু বের করা, এই সবগুলো আশা করি তোমাদের কাছে মনে আছে। এখন ব্যাপারটা হচ্ছে ডিকিউ, ডিইউ, ডিডব্লিউ, তাহলে প্লাস আর মাইনাস কখন কখন বলেছে? সিস্টেমে তাপ সরবরাহ করলে, তার মানে সিস্টেমে তুমি তাপ সরবরাহ করছো, তখন হবে পজিটিভ। আর সিস্টেম যদি ঠান্ডা হয়ে যায় বা সিস্টেম থেকে তাপ বের হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে মাইনাস, সিস্টেম তাপ হারালে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, এটা তো খুবই সহজ, পজিটিভ। যদি বলে দেয় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাহলে আমরা নেগেটিভ সাইনটা ব্যবহার করব। সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে, তাহলে সিস্টেম যদি কাজ নিজে করে, তাহলে হচ্ছে আমার পজিটিভ। আর যদি তুমি সিস্টেমের উপরে কাজ করো, তবে সেটা হয়ে যাবে কোনটা? সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ।
তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে থিওরি গুলো ক্লিয়ার আপ করলাম, একটা সুন্দর চার্টও পেয়ে গেছি প্রিপারেশনের জন্য, এবং আমরা এগুলো বুঝলাম। তাহলে চলো একটা সুন্দর ম্যাথ করে ফেলি, দেখি তোমাদের বোঝা হয়েছে কিনা। আমরা এখন সামনের দিকে যদি আগাই, কোন একটা সিস্টেম পরিবেশে তোমাকে বলে দিয়েছে পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করে। একটু যদি মনে করতে পারো তুমি, সিস্টেম যদি নিজে তাপ গ্রহণ করে, অর্থাৎ বাইরে থেকে কোথাও থেকে গ্রহণ করছে বা তুমি দিচ্ছ, যেটা আগের স্লাইডে লেখা ছিল তাপ সরবরাহ করলে সে কিন্তু তাপ হারাচ্ছে না, তাহলে 800 জুলটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, এটা বুঝতে পারছি। এবং অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়, বা অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়া মানে পজিটিভ। সিস্টেম পরিবেশের উপর কৃত কাজ কত, মানে সিস্টেম যে পরিবেশের উপর কাজ করবে, অর্থাৎ ডাব্লিউ যে পজিটিভ হবে সেটা আমাকে অলরেডি বলে দিয়েছে, কথা থেকেই আমরা বুঝতে পারি, কারণ আগের স্লাইডে আমরা চার্টটা পড়ে ফেলেছিলাম। তাহলে কৃত কাজের পরিমাণ বের করতে বলেছে। আমরা যদি বলি এখান থেকে ফর্মুলা গুলো খুবই ইজি আসে, এখান থেকে ম্যাথ গুলো যেগুলো এসেছে, তাহলে দেখো আমরা জানি ডি কিউ ডিইউ প্লাস ডি ডাব্লিউ। অনেকে এখানে কিউ ইউ ডাব্লিউ ব্যবহার করতে চাও, নো ওয়ারিজ ভাই, এটা নিয়ে এত টেনশন করবার কিচ্ছু নেই। তাহলে আমরা ব্যবহার করতে পারি কি, ডিডব্লিউ বলে দিয়েছে 800 জুল, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে বলেছে 500 জুল, এবং কাজ কতটুকু করতে হচ্ছে সিস্টেম দ্বারা পরিবেশের উপর, অর্থাৎ পজিটিভ কাজ আসবে সেটা তারা অলরেডি বলে দিয়েছে 800 মাইনাস 500, তাহলে থাকছে কত, 300 জুল। ইজি পিজি লেমন স্কুইজি, একদম ইজি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা একদম সামনের দিকে এগিয়ে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সম্পর্কিত এই যে থিওরি গুলো আছে, এগুলোর মধ্যে তোমাকে বলেছে সামনের দিকে এগোনো, এবং ফর্মুলা যা যা আছে আমরা দেখেছিলাম, হঠাৎ করে যখন কাজগুলো হচ্ছে, হঠাৎ করে যখন এই অংশগুলো হয় তখন আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো হয়, এবং আস্তে আস্তে যখন প্রসেস গুলো বলা বা কোয়েশ্চেনে উল্লেখ নেই তখন আমরা দেখি সমষ্ণ প্রক্রিয়াগুলো হয়। তাই আমাদেরকে প্রক্রিয়াটা বুঝতে হবে এটা কোনটা, কোথায় তাপ শক্তি থাকছে, কোথায় তাপমাত্রা থাকছে, সেটাও মাথায় রাখতে হবে, স্থির থাকছে। এবং এই ফর্মুলাগুলো এখানে কিন্তু সবকিছু বলে দেওয়া আছে, যাতে পিডিএফটা পেলে তোমার খুব উপকার হয়। চলো তাহলে আমরা একটু ম্যাথে চলে যাই। আমাদেরকে বলে দিয়েছে একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 80%। ঠিক আছে, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বললো 80%, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, আমরা জানি তাপ গ্রাহক থাকে, তাপ উৎস থাকে, আমরা তাপ গ্রাহককে সাধারণত T2 বা Q2 এইসব দ্বারা ইন্ডিকেট করে থাকি। সেটা কি T2, তার তাপমাত্রা যেহেতু, তাহলে T2। কর্মদক্ষতা ইটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে যদি এভাবে বলে দেয় তবে বললো সেলসিয়াস উৎসের তাপমাত্রা কত। ঠিক আছে, আমরা তাহলে বের করছি। আমরা ফর্মুলা জানি, কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। ঠিক আছে, এটা কত পার্সেন্টেজে, 100%-এ। তাহলে 80% যদি ভাইয়া ভ্যালুটাকে বসাই, সেখান থেকে যদি আবার 100 দিয়ে ভাগ দিয়ে দিই একবারে, একবারে ভাইয়া লিখে ফেললাম। আমরা তো এখন জাস্ট মান বসানো জানি, যে 100 দিয়ে ভাগ করা, সো এইটা 100 দিয়ে ভাগ করার বিষয়গুলো আমরা বুঝি। তাহলে অ্যান্সার চলে আসবে 0.80। ভাইয়া ইংলিশেই লিখছি, হ্যাঁ, 80% লেখা তো, বাংলায় 80 লেখা, ভাইয়া 80% ধরে নিলাম, এটাকে 127 ধরে নিলাম, এভাবে করে লিখছি। আচ্ছা দেখো তো, তাহলে আমরা যদি বলি এই ক্ষেত্রে মানটা কি, এখানে অনেকের আবার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কোশ্চেনে যদি বাংলা বলা থাকে তাহলে আমাকে অপশনে যদি বাংলা আর ইংলিশ দুইটা থাকে আমি কোনটা দিয়ে দিব। দেখবা অপশনের ক্ষেত্রেও যদি থাকে সবগুলো বাংলায় থাকবে, যদি ইংলিশে থাকে সবগুলো ইংলিশে থাকবে, টেনশন করো না। তাহলে মানটা চলে আসছে 1 মাইনাস T2 বাই T1। আচ্ছা, তারপরে আমরা যদি বলি T2 বাই T1, যেটা সমীকরণের ডান পাশে ছিল পজিটিভ, ওই পাশে গেলে হয়ে যাবে নেগেটিভ ছিল, তাহলে বাম পাশে হলে পজিটিভ হয়ে গেল, আর এটা হয়ে যাবে কত, নেগেটিভ। তাহলে মানটা চলে আসছে 0.20 মতো। এবং আমরা যদি বলি আমি T1 এর ভ্যালুটা বের করতে চাই, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রাটা T1, তাহলে আমি কত পেয়ে যাব, আমি পেয়ে যাব এই জায়গাটায় T2 ডিভাইডেড বাই 0.20, এটা হচ্ছে যে তার মান। তাহলে আমরা যদি বলি এখন T1 বের করব, সেই T1 কত, আমার T1 বলে দিয়েছে, T2 ছিল 127 ডিগ্রি। আবার আমরা জানি এটা আমাদেরকে ক্যালভিনে নিতে হবে,
তাহলে 127 ডিগ্রির কথা যদি বলি সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাহলে ক্যালভিন হতে গেলে আমরা জানি 273 যোগ করতে হয়, তাহলে 127 273 ডিগ্রি ক্যালভিন। তাহলে অ্যান্সার কত চলে আসছে? 400 ক্যালভিন, আর কিছুই না। তাহলে টি2তে বসিয়ে দিচ্ছি কত? টি2তে বসিয়ে দিচ্ছি 400 ক্যালভিন, আর এটা হচ্ছে 0.20। তাহলে অ্যান্সারটা কত চলে আসছে? অ্যান্সার চলে আসছে এই জায়গাটায় 2000 ক্যালভিন। যাদের ক্ষেত্রে এই ভাগগুলো বুঝতে অসুবিধা হয়, খুবই সহজ ভাই। তোমার যদি অসুবিধা হয় যে এখানে বানগুলো বুঝতে, যেমন ধরো 0.2 দিয়ে ভাইয়া ভাগ করেছি, তাহলে 0.2 বা 0.20 যাই বলো না কেন, আসলে ব্যাপারটা ইজি। তাহলে এটা কিভাবে করে? ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন মানটাকে ব্যবহার করছিলাম আর কি, মানে মান ব্যবহার করবার জন্য আমাদের এই ক্ষেত্রে অনেকের আবার 0.2 0.20 প্রবলেম, যাক এটা নিয়ে মন খারাপ করো না। জিরো যে যত খুশি ভাবে বসানো যায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তুমি যেটাই বসাও না কেন, ঠিক আছে? তোমাদের জন্য যেটা, যেহেতু তোমরা বলছো তাই এটা বললাম। এই ক্ষেত্রে তোমার 2 যদি লেখো, তাহলে তোমার দশমিকের জন্য একটা 1 বসাতে হয়, পরের ঘরের জন্য একটা 0 বসাতে হয়। সো আশা করি এই জায়গাটায় যদি হয়, এই 10টা নিচে ছিল, পরে উপরে যে গুণ হয়ে এই পাশে চলে আসলো আর কি, আমরা ভাগের নিয়ম অনুযায়ী যা জানি, তাই 2000 ক্যালভিন চলে এসছে। ব্যাপারটা খুবই সহজ ছিল, এবং আশা করি আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটাও পেয়ে গেছি। খুবই সহজ একটা ম্যাথ। চলো তাহলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। রেফ্রিজারেটর এবং এন্ট্রপি সম্পর্কিত থিওরি গুলো এখানে ভাইয়া দিয়ে রেখেছে। তাহলে এখানে রেফ্রিজারেটর এবং আমার এন্ট্রপি হিসেবে কাজ করছে, এবং রেফ্রিজারেটর যে ইঞ্জিনের বিপরীত ভাবে কাজ করে। যেমন ইঞ্জিন হচ্ছে একটা গরম জায়গা থেকে তাপকে গ্রহণ করে সেটা বাইরে ঠান্ডা জায়গায় ছেড়ে দেয়, বা আমরা যদি বলি একটা জায়গা থেকে অপরটা জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাপ উৎস থাকে প্রচুর পরিমাণে তাপের আধার, তাপ গ্রাহক থাকে তাপহীন, তাহলে সে তাপ গ্রহণ করতে চায়। কিন্তু একটা জায়গা অলরেডি ঠান্ডা, সেখান থেকে তাপকে যদি বের করতে হয় তাহলে তোমাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে রেফ্রিজারেটর করে। অর্থাৎ একটা জায়গা অলরেডি ঠান্ডা, সেখান থেকে কিভাবে তাপকে আরো বের করে নিয়ে আসা যায় পরিবেশের তুলনায়, তাহলে সেটাই আমরা রেফ্রিজারেটরে দেখেছি। চলো তাহলে ম্যাথের প্রবলেমের গুলোর ক্ষেত্রে চলে যাই। আমাকে বলে দিয়েছে এই ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করে দেখাতে। আচ্ছা ঠিক আছে, পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত? বাষ্পীভবনের সুপ্ত তাপ আমাকে 2.26 10⁶ জুল পার কেজি জানিয়ে দিল। ঢাকা ইউনিভার্সিটিতে 17-18তে এসছে। ম্যাথটা দেখেই মনে হয় আল্লাহ এত বড় ম্যাথ, খুবই সহজ। ব্যাপারটা হচ্ছে আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি বাষ্পেই বলেছে, তাহলে এই জায়গাটায় কিন্তু তার অবস্থার রূপান্তর আমরা বলতে পারি, অর্থাৎ তাপমাত্রার যে পরিবর্তনটা সে কিন্তু দেখতে পাচ্ছি পানি থেকে বাষ্পে হচ্ছে, মানে সুপ্ত তাপ এখন সে গ্রহণ করবে। তাহলে সুপ্ত তাপের জন্য আমরা যে ফর্মুলাটা জানি এন্ট্রপির ক্ষেত্রে, ডিএস ইজ ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ এর ফর্মুলা কি? এই ডিকিউ এর ফর্মুলা এখানে হবে ভর গুণন তার আপেক্ষিক তার বাষ্পীভবনের সুপ্ত তাপ, এল এফ ডিভাইডেড বাই টি। এখন দেখো 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেলসিয়াসে বলা, তাহলে আমাকে যদি ক্যালভিনে নিতে হয় টি, আমি পাবো 273 প্লাস 100, যেটা আমার দেওয়া ছিল, ইজ ইকুয়ালস টু 373 ক্যালভিন। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে চলো আমরা এখন ভরের ক্ষেত্রে বসাই। ভরও দেখো দিয়ে দিয়েছি ইচ্ছা করে, ঢাকা ইউনিভার্সিটিতে শুধু শুধু এই ম্যাটার তো দেয়নি, 100 ডিগ্রি দিয়েছে যাতে কাটাকাটি চলে যায়। এখন তুমি কিন্তু নিজে নিজে বুঝতে পারছো, ইন্টু কত 2.26 ইন্টু 10⁶, যা আমাকে কোশ্চেনে বলে দেওয়া ছিল। হ্যাঁ, সত্যতা। তাহলে আমি অ্যান্সারটা দেখতে পাচ্ছি কত, এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সারটা। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার আছে। এবং এই ধরনের ছোটখাটো ম্যাথে কিন্তু আমরা দেখতে পাই এন্ট্রপির এগুলো থেকে আসার জন্য। সো তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি যদি জানো যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করছি, কখন তাপমাত্রা পরিবর্তনের জন্য ব্যবহার করছি, সেটা তোমার কাছে ইজি হয়ে যায়। এতগুলো ম্যাথ করবার পরে এবং থিওরি গুলো বেসিক থেকে ক্লিয়ার করা এবং শর্টকাট দেখানোর পরে আমার কাছে মনে হয়েছে এখানে এমন কিছু ম্যাথ আছে যেগুলো তোমাকে সহায়তা করবে এগুলো বুঝতে। সো বরফখণ্ড উপর থেকে ভূমিতে যদি পতিত হতে থাকে, তখন এতে পতন শক্তির বলে দিয়েছে কত, 50% মতো তাপে রূপান্তরিত হয়েছে।
তাহলে বরফখণ্ডের 1/4 আবার গলেও গেল। আচ্ছা, খণ্ডটি কত কিলোমিটার হতে পতিত হয়েছিল? খুবই সহজ। ব্যাপারটা হলো, যখন তুমি মানগুলোকে বসাতে চাও, ঠিক আছে, ভরকে গণ্য করছো, তুমি এখানে ফর্মুলা তাহলে কি বসাবে? তুমি দেখতে পাচ্ছ শক্তি তাপে রূপান্তরিত হয়েছে, তাহলে কতটুকু তাপে রূপান্তরিত হয়েছে শক্তির, সেটা আমরা বুঝতে পারছি কত, 50%। 50% মানে কি? 50% মানে 50/100, অর্থাৎ 0.5, আমরা এভাবে বলতে পারি, অথবা হাফ বলতে পারি। তাহলে আমরা যদি বলি উপর ভূমি থেকে পতিত হচ্ছে, তার পুরো আমার বিভব শক্তি যা ছিল সেটা কি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তাপ শক্তিটা কি ছিল? তার তাপ শক্তিটা ছিল এই জায়গাটায় বরফ থেকে ভূমিতে পতিত হলো এবং বরফ গলে যাচ্ছে, তাহলে তার বরফ থেকে পানিতে তার অবস্থার রূপান্তর ঘটছে, তাহলে MLF। কিন্তু এখানে আমাদেরকে একটু বুঝতে হবে, এখানে বুঝতে হবে 50% বলেছে, তাহলে তার অর্ধেককে নিয়ে আমার কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে 0.5 ইন্টু mgh, অর্থাৎ তার অর্ধেক নিয়ে কাজ, আর বলেছে 1/4 গলে গেল। যতটুকু গলে গেছে আমার তো হিসাব সেটাকে নিয়েই, কারণ বরফ থেকে পানিতে যতটুকু হয়েছে, তাই এম ছিল পুরো ভরটা, আমরা তার 1/4 নিয়ে হিসাব করব, কারণ ততটুকুই গলে গেছে। ভাই একটা হিন্ট দিয়ে রাখলাম, আশা করি মানগুলো বসিয়ে তুমি করতে অবশ্যই পারবে। এবং আমাদেরকে বলেছে সমুষ্ণ প্রক্রিয়া 1 গ্রাম মোল গ্যাস 187 ডিগ্রি সেলসিয়াসের আয়তনে দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত করা হলো। মোটকৃত কাজ কত? আমরা এখানে ফর্মুলা জানি, সে ফর্মুলাটা বসিয়ে দিই। তাহলে WNRT ln V2 ডিভাইডেড বাই V1। তাহলে এই জায়গাটায় তুমি যদি মানগুলো বসাও, 1 মোলের জন্য Na1, আর এর ভ্যালু তুমি জানো, টি এর ভ্যালু কত হবে? 400 কেলভিন, লন V2, অর্থাৎ V2 হবে 2 গুণ V1 এর, তাহলে ln 2 তার ভ্যালুটা ব্যবহার করবে। যদি করো তাহলে তার অ্যান্সার পেয়ে যাবে।